সোশ্যাল মিডিয়ার এই জিনিসটি আমি মোটেও আপনার সাথে একমত নই যে যুবলীগ বা ছাত্রলীগ সোশ্যাল মিডিয়াতে কোনোভাবে কম আছে। কারণ তারা যদি পিছিয়ে থাকতো, বিএনপি জামাতের বড় বড় নেতারা বলছে বা ফুয়াদের মুখ থেকেও শুনেছেন যে আওয়ামী লীগ তো শুধু সোশ্যাল মিডিয়াতে, তাহলে এরা কারা? আপনি ভালো করে জানেন যে যুবলীগ ছাত্রলীগ না থাকলে সোশ্যাল মিডিয়াতে কারা থাকে। সেক্ষেত্রে আমি বিনয়ের সাথে আপনার কথার সাথে দ্বিমত পোষণ করলাম। আপনি যেটা বলছেন যুবলীগের কর্মকাণ্ড, এটা আমি অস্বীকার করি না দাদা। আর আপনাদের কর্মকাণ্ড যুবলীগ কর্মকাণ্ড করবে না কেন? ছাত্রলীগ হচ্ছে যে যারা আসলে স্টুডেন্ট ছাত্র অবস্থায় থাকে তারা ছাত্রলীগ করে। যুবলীগ করার জন্য তো আসলে ছাত্র হইতে হবে না। যুবলীগ করা যেমন একটা রাস্তার পান দোকানদারও যুবলীগ করতে পারবে, একজন ইউনিভার্সিটির শিক্ষকও যুবলীগ করতে পারে। মানে এটা হচ্ছে যে একটা মিক্স আপ, সর্বময় সমাজের সব শ্রেণীর লোক একসাথে যুবলীগ করে। আওয়ামী লীগ করবো না, কিন্তু আমি যুবলীগ করো, বাধা নাই। কিন্তু এই একটা জিনিস যেমন আছে, এইটার প্রেশার তো একটা দেশে থাকবেই। এবং বিভিন্ন ক্ষেত্রে আন্দোলন সংগ্রামও দেখেন যে আপনার যুবলীগ আছেই। আমরা নূর হোসেন 90 সালে নূর হোসেন মারা গেছিলেন, তিনি কি ছাত্রলীগ করতেন? না না, শ্রমিকলীগও করেন, ওরা কিন্তু যুবলীগ বলা হয়েছে, উনিও যুবলীগ ছিলেন। তো ওইটা হচ্ছে যে কাহিনী যে হ্যাঁ, যেমন যুবলীগের অনেক কর্মকাণ্ড, এখন যেসব মিছিল, বড় বড় মিছিলগুলো যেগুলো দেখা যায় সেটা বলা হয় যুবলীগেরই, এটা আমরাও দেখি। তো আজকে এমনি আমাদের ইয়ে ছিল যে শেখ হাসিনা ফিরছে, প্রস্তুত যুবলীগ প্রস্তুত কিনা? দাদা এই শেখ হাসিনা আজকে কারা মুক্তি দিবস, শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা কারা মুক্তি দিবস আজকে। কারা মুক্তি দিবসে সেদিনে ঢাকা ইউনিভার্সিটির 12-14 জনের মিছিলটা মনে পড়ে আপনার? অবভিয়াসলি 16 জুলাই ওদিন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা ছিল, কোপা আমেরিকান। মিছিলটা করেছিল কে দাদা? না, মিছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি শেখ সোহেল রানা টিপু এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশার নেতৃত্বে হয়েছিল, এবং সেটি ছিল 16 থেকে 17 জনের মিছিল, এবং আমাদেরই সহযোদ্ধা তারা। এবং আমার মনে পড়ে ওই দিন আমার ওই মিছিলে যাওয়ার কথা ছিল, কিন্তু সংক্ষিপ্ত পরিসরে মিছিলটা হবার কারণে ওখানে আমরা অনেকেই পৌঁছাতে পারিনি। কিন্তু আপনার মনে থাকার কথা, 24শে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় নেত্রীকে গ্রেপ্তার করার প্রতিবাদে এবং ব্যারিস্টার মইনুলের মাননীয় নেত্রীকে নিয়ে অকথ্য বাজে কথা বলবার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কুশপুত্তলিকা দাহ করা হয়েছিল। আপনার খেয়াল করে দেখবেন, হলুদ হলুদ শার্ট পরা শুকনা যে ছেলেটি, ওটি কিন্তু আমি ছিলাম। এবং ওই কুশপুত্তলিকা আগুনটাও আমি, এবং তৎকালীন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক ছিলাম, এবং আরেক সাংগঠনিক সম্পাদক আমাদের মনোয়ারুল ইসলাম মাসুদ, আমরাই কিন্তু ওই আয়োজনে নেতৃত্ব দিয়েছিলাম টিপু বাদশার নির্দেশনা অনুসারে। ঠিক একইভাবে প্রত্যেকটি কর্মসূচিতে আমাদের সরাসরি অংশগ্রহণ ছিল, এবং তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরাই নেতৃত্ব দিয়েছিলাম, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল সেটিও কিন্তু আমাদের নেতৃত্বে হয়েছিল, এবং সেই ছাত্র বিক্ষোভে কিন্তু আমি আক্রান্ত হয়েছিলাম, এবং তার ডকুমেন্ট সে সময়কার ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে সংরক্ষিত ছিল কিছুদিন, যে কারণে পুলিশ ওই ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার থেকে আমার তথ্য নিয়ে আমার বাড়ি পর্যন্ত পুলিশই তল্লাশি হয়েছিল। এভাবে আমার মতো তৎকালীন ছাত্রনেতা যারা ছিলেন তারা সবাই কিন্তু আক্রান্ত ছিলেন, ভুক্তভোগী ছিলেন। আমি আপনাকে প্রশ্ন করার পেছনে এটাই কারণ যে আপনার মনে আছে কিনা সেটা, কারণ যে 17 জনের যে মিছিল সেটার ভিডিওটাও আমার কাছে আছে, এই মুহূর্তেই আছে, আমি চাইলে দেখাইতে পারবো। এবং আপনাদের সেই কুশপুত্তলিকা দাহর সেই ছবি এবং ভিডিও আছে আমার কাছে। ভিডিওটা যদি খুব ঝাপসা, কারণ তখন তো যে ক্যামেরার যুগ ছিল না, দুটোটাই আমার কাছে আছে। ওইটা ছিল রাশিদ ভাই, ওটা ছিল এনটিভির ফুটেজ। হ্যাঁ, এই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার মনে আছে কিনা। আর এই মনে যে আছে আপনার, যে আপনি মিছিলটা করেছিলেন, এটা অনেকে হয়তো জানে না, আমাদের এখন অনেকেই জানে না। আসলে এতদিনের আগে এটা ফেসবুক থাকলে বলা যাইতো, তৎকালীন সময় ফেসবুক যদি চালু থাকতো বাংলাদেশে। কি কারণে আপনি কি? তবে রাশিদ ভাই, এই কথা যেহেতু উঠলো, আমি জাস্ট একটু আপনাকে একটু যোগ করতে হবে, কারণ ওই সময়টা আমাদের জন্য একটু বীরত্বব্যঞ্জক হিস্ট্রি। তৎকালীন সাধারণ সম্পাদক ছাত্রলীগের মাহফুজুল হায়দার চৌধুরী রোটন বিনা বিচারে ডান্ডা বেড়ি পরিহিত অবস্থায় 19 মাস কারাভোগ করেছিলেন। ছাত্রলীগের তখন বীরত্বব্যঞ্জক ভূমিকা পালন করেছিলেন ছাত্রলীগের তৎকালীন সভাপতি মাহমুদ হাসান রিপন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বীরত্বব্যঞ্জক ভূমিকা যাদের নেতৃত্বে আমরা সে সময় সার্বক্ষণিক তাদের সাথে সম্পৃক্ত থেকে আন্দোলন সংগ্রামে করার সৌভাগ্য হয়েছিল, টিপু বাদশা। সেক্ষেত্রে এই 4টার নাম আমাকে বলতেই হবে। হ্যাঁ, তারা ওই সময় গরম করে দিয়েছিল ওই দিন। এই কথাগুলো কেন তুললাম জানেন আপনি?
প্লিজ বলেন না। আপনার কি বয়স হয়ে গেছে নাকি ভয় পাইছেন? না, ভয় পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তবে হ্যাঁ, একটা কথা, বুড়ো হয়ে না গেছে? বয়সও যে খুব, বয়স ধরেন রাশিদ ভাই খুব একটা বেশি হয়নি। ধরেন যেটা হয়েছে, আমি মনে করি ছাত্র থাকাকালীন একটা অবাধ সাহসিকতা দেখানোর সুযোগ থাকে, এবং একটা লেভেলে গিয়ে আপনাকে কিন্তু অনেক বাস্তবতার মুখোমুখি হতে হয়। আপনার যখন পরিবার হয়ে যাবে, আপনার পরিবার পরিজন বাচ্চা যখন আসবে, তখন দায়বদ্ধতাও আসবে। এই বাস্তবতাকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই। কিন্তু এর ভিতর দিয়েও পরিবার পরিজন সন্তান সবকিছু উপেক্ষা করেই কিন্তু আমাদের এই পদযাত্রা। কেননা যখন দেখবেন যে 5 আগস্ট পরবর্তীতে দেখেন, আমরা যারা সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছিলাম, আমাদের মেজরিটির নামে কিন্তু ট্রাইব্যুনালে মামলা। আপনি এবং ট্রাইব্যুনালে মামলা যাদের রয়েছে, এবং যারা জামাত শিবিরের সাথে সবসময় আমরা সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছিলাম, তাদের রোশানলে বারবার হিট লিস্টে কিন্তু আমরা, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ওই সময় নেতৃত্ব দিয়েছিলাম, বারবার কিন্তু হিট লিস্টে নামগুলো আসে। এবং জামাত শিবির খুবই সুপরিকল্পিতভাবে, রাজনীতিবিদ কিন্তু বিচক্ষণ হতে হয়, দূরদর্শী হতে হয়, নিজে নিজে টিকে থেকেই যুদ্ধটা করতে হবে, আমি এটি মনে করি। কিন্তু ছাত্র থাকাকালীন যে অবাধ সাহসিকতা দেখানোর সুযোগ থাকে, অনেক কিছু বাদ বিচার না করেও করবার একটা প্রাণান্ত চেষ্টা থাকে। কিন্তু আপনি যখন ম্যাচুরিটি আপনার ভিতরে আসবে, আপনাকে ম্যাচিউর সিদ্ধান্ত নিতে হবে। কারণ আপনি টিকে থাকলে যুদ্ধে জয়ী হবেন, আর টিকে না থাকলে তো সেই যুদ্ধে আপনি পরাভূত হবেন। আমি এটা সেভাবেই চিন্তা করি। আমি কেন বললাম যে বয়স হয়ে গেছে কিনা বা ভয় পাচ্ছেন কিনা, আপনি এই জন্যই যে ভাই তখন যদি এটা পারতেন, এখন কেন পারতেন? আমি এটা এখন কেন আপনি পারতেন সেটা বলছি না, মানে তখন আপনার বা আমাদের যে বয়স ছিল সে বয়সে, কারণ আমরা যদি বলেন যে রাশেদ ভাই আপনারা কি করছেন, আমরা ভাই 90 সালে অনেক মারামারি ধরাধরি করে আসছি, এখন আর সম্ভব না, কারণ ভাই 55 বছর বয়স চলা, আর কি করব? এখন তো দৌড়ানি, না, আপনি ঠিকই বলেছেন, দৌড়াইতে পারবো না। আপনার সাথে আমি একমত। আপনার সাথে আমরাই তো গণজাগরণ মঞ্চ সৃষ্টি করেছিলাম। আমরাই তো সারা দেশে জামাত শিবির, যে আপনার মনে থাকবার কথা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারুকের কথা মনে আছে, আমাদেরই ছাত্রলীগের কর্মী, আমাদেরই সহযোদ্ধা, তার পা কেটে ম্যানহোলের ভিতরে ফেলে রেখেছিল, হত্যা করেছিল, হাত পায়ের রক কেটে। আপনার এই যে তাকিম, এই যে আমাদের বাদশাহ, টগর, এদের কথা মনে আছে। তারপরে মাসুদ, এই যে কয়দিন আগে তাকে হত্যা করা হলো, এই মাসুদ, আমি যখন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি, তখন কিন্তু এই জামাত শিবির ওই সময়টিতেই কি করলো, তার পা বিচ্ছিন্ন করে দিয়ে পা আলাদা করে দিল। আমি যখন সোহরাওয়ার্দী মেডিকেলে তাকে দেখতে গেলাম, দেখি পা হচ্ছে তার বেডের নিচে একটা বাজার করা ব্যাগের ভিতরে একটা তার পা বিচ্ছিন্ন করে ওর ভিতরে রাখা। এই দৃশ্য এখন আমি ভুলতে পারি না। জামাত শিবিরের এই যে পাশবিকতা, এই পাশবিকতা মুখোমুখি হয়েই কিন্তু গণজাগরণ মঞ্চের ওই সময়কালে আপনারা যেরকম 90 সালের পর থেকে জামাত শিবিরকে, বিএনপিকে মোকাবেলা করেছেন, ঠিক একইভাবে কিন্তু 1-11 বলেন বা বিরোধী দলের সময়টাতে বলেন, অথবা গণজাগরণ মঞ্চ 5 জানুয়ারির আগে পরে, এই সময়টি কিন্তু আমরা মোকাবেলা করেছি। আপনি জানেন যে যখন পেট্রোল বোমা সারা দেশে তারা ছুঁড়ে ছুঁড়ে মারছে, সাধারণ মানুষকে পুড়িয়ে মারছে, তখন কিন্তু আমরা ছাত্র দলের নেতা কর্মীকে পেট্রোল বোমা সহ সরাসরি হাতে নাতে ধরে ধরে পুলিশকে আমরা দিয়েছি। যে কারণে ছাত্রলীগের অনেক নেতাকর্মী আমাদের তখন কিন্তু পুলিশ দ্বারা পুরস্কৃত হয়েছিল। সেক্ষেত্রে সময়ের প্রেক্ষাপটে এক এক সময়ের হিস্ট্রি কিন্তু এক এক রকম, এক এক সময়ের হিস্ট্রির দাবিও ভিন্ন ভিন্ন চলে আসে। আজকের যে বাস্তবতা, নিঃসন্দেহে 111-এর সাথে আপনি মিলাতে পারবেন না। আজকের যে মহাসংকট, এটি কিন্তু 75 পরবর্তী সময়ের সাথে মেলাতে পারবেন না। এক একটার হিস্ট্রি এক এক রকম। সেক্ষেত্রে কোনো সময়কে আমি ব্যক্তিগতভাবে ছোট করতে চাই না। এক এক সময়ের হিস্ট্রি এক এক রকম। এটা আপনি ঠিক বলছেন যে এক এক সময়ের হিস্ট্রি এক এক রকম হয়। যেমন আমরা 90 সালের আন্দোলন, আপনার বয়স কত ছিল জানি না, আমি আপনার একটা ছোট্ট কথা বলতে, সেটা হচ্ছে সচিবালয়ের সামনে দেওয়াল দেওয়া, সচিবালয়টা দেওয়াল দিয়ে ঘেরা, এটা 6 ফিট উঁচা। তখন ঢাকার কিছু লোকজন একটা যে খাম্বা বসায়, ইলেকট্রিকের যে খাম্বা, তারেক ভাইয়ার খাম্বা, ওই খাম্বা 10-12 জনের নিয়ে খাম্বা ধাক্কাইয়া আপনার ওই সচিবালয়ের একটা ওয়ালের 6 ফিট ফেলে দিছিল। ইন্টারন্যাশনাল নিউজ হয়ে গেছে, সরকারের পতন হয়ে গেছে। তো ওইটা এখন সচিবালয় পুরো আগুন জ্বালাই দিল, সরকারের পতন হয় না, এটা সত্য বলছে হয় না। কিন্তু যুগের তালে যেমন আন্দোলনের ক্রাইটেরিয়া ভিন্ন হয়েছে, মারামারির ক্রাইটেরিয়া ভিন্ন হয়েছে,
যুগের তালে আপনারা কি একটু বদলাইতে পারেন নাই? না, অবশ্যই বদলেছে, সময়ের সাথে সাথে বদলাচ্ছে বলেই তো মাঠে রাজপথে সরাসরি গুলির সামনে দাঁড়িয়ে লগি বইটা নিয়ে মিছিল করছে। এর থেকে আপনি এই যে এই ফ্লো কোনোভাবে ছোট করে দেখবার সুযোগ নাই। এবং আমি মনে করি আগামী প্রতিষ্ঠাবার্ষিকীর পরবর্তী সময়ে এই প্রবহমানতা আরো তীব্র থেকে তীব্রতর হবে। আপনি ভালো করেই জানেন রাশেদ ভাই যে 5 আগস্ট পরবর্তী সময়ে এক একজন এক এক বাস্তবতায় ছিল। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সবাই ছিলেন, প্রত্যেকেই কিন্তু এক একটা ট্রাজিক মহাকাব্যের এক একজন নিয়ে ঘুরেন। সেক্ষেত্রে এই ট্রাজিক মহাকাব্য তো 71-এর পর বাংলাদেশ কখনো দেখেনি, এই বাস্তবতা আপনাকে স্বীকার করতে হবে। এবং এমন কোন রাজনৈতিক পরিবার নাই যারা ভুক্তভোগী নয়। এক একজনের বাস্তবতা এক একটা অধ্যায়, এক একটা ইতিহাস। সেক্ষেত্রে আপনি আজকেও যুবলীগের দেখেন, যশোরে কিন্তু যুবলীগের আমাদের সহযোদ্ধা তাকে পিটিয়ে হত্যা করেছে তার স্ত্রীকে খুঁটির সাথে বেঁধে রেখে। এটা তো একজন না, বাংলাদেশে প্রতিদিন এমন যুবলীগ ছাত্রলীগকে বিভিন্ন অঞ্চলে হত্যা করা হয়, সর্বোচ্চ শিখরে তারা পৌঁছেছিল। কিন্তু আজকের বাস্তবতা আপনি কোন সময়ের সাথে তুলনা করতে পারবেন না 71 ছাড়া। 71 ছিল হচ্ছে সেটা যদি হয় সাগর, এটি হবে নদী, তাহলে সেক্ষেত্রে এই নদী কিন্তু কোনো সময়ের সাথে তুলনীয় নয়। কোনটি যদি হয় খাল, এটি যদি নদী হয়, তাহলে এটিকে অবশ্যই আপনাকে সর্বাগ্রে রাখতে হবে। আমি এই তুলনা করা আমার দৃষ্টতা আমার করা ঠিক হবে না আপনার সামনে, কিন্তু আমি কিন্তু এ প্রজন্মের একজন হিসেবে আমি মনে করি এই সময়ের জন্য যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, কিংকর্তব্য বিমূঢ় কিন্তু আজকে যুবতারণ্য নয়। তারা কিন্তু মাননীয় নেত্রীর সিদ্ধান্ত মোতাবেক, নেত্রী বলেছেন দেশে ফিরবেন, আপনি তারপরে কি পরিবর্তন দেখেননি? আপনি আরো পরিবর্তন দেখবেন। এবং আমি জানি যে আপনি কেন এই প্রশ্নগুলো করছেন, কারণ আপনার ভিতরে দ্রোহের আগুন। আপনি চান রাষ্ট্রনায়ক দেশে ফিরবে, বাংলাদেশ আলোর পথে হাঁটবে। এটি যুবলীগ বা ছাত্রলীগ মনে করে না শুধুমাত্র শেখ হাসিনার প্রত্যাবর্তন, এটি বাংলাদেশের পুনর্প্রত্যাবর্তন, এটি বাংলাদেশের নতুন করে নবজাগরণ। সেক্ষেত্রে এটি বাংলাদেশ এবং শেখ হাসিনা একে আরেকটির সাথে অঙ্গাঙ্গিক ভাবে জড়িত, এভাবেই কিন্তু যুবলীগ দেখে। তবে হ্যাঁ, আপনার সাথে আমি এক জায়গায় একমত, সেটি হচ্ছে আমি নেতা হিসেবে ব্যর্থ হতে পারি, আমার সিনিয়ররা নেতা হিসেবে ব্যর্থ হতে পারে, আমার অগ্রজরা নেতা হিসেবে ব্যর্থ হতে পারে, কিন্তু যুবলীগের তৃণমূল সারা দেশে যে পরিমাণে রক্তচক্ষু উপেক্ষা করে নিজের জীবনকে বাজি রেখে যেভাবে তৃণমূল ফুঁসে উঠেছে, এটি তাদের কাছে আমরা মাথা নত করতে কোনো রকম কার্পণ্য নাই, তাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইতেও কোনো রকম আমাদের দ্বিধা নাই। আমাদের কোনো গাফিলতে থাকলে আমাদের তৃণমূলের কাছে ব্যর্থতার দায় আমরা স্বীকার করতে রাজি আছি, সেটি অবশ্যই আমার অন্তর থেকে আমি বলছি। এবং আমি মনে করি আমাদের সহযোদ্ধা যারা রয়েছেন যুবলীগের কেন্দ্র নেতৃবৃন্দ বা বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, সেটি কারণ আপনার এই বাস্তবতা খেয়াল করতে হবে। প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর প্রথম টার্গেট কারা ছিল 5 আগস্টের পর? যারা 5 আগস্টের পূর্ববর্তী সময়ে সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছিল, যারা বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যেটি আপনার এখানে আমি বলতে পারবো না, তাদেরকে কি টার্গেটে রেখেছে সেটিও আপনাকে ভাবতে হবে। সেই বাস্তবতার সাথে মিলাতে হবে যারা রিজার্ভ ফোর্স হিসেবে ছিল তারা আজকে সামনে চলে এসেছে। এটি তো পলিটিক্যাল স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি ছিল বলেই কিন্তু রিজার্ভ ফোর্স এখন ফ্রন্ট লাইনে চলে এসেছে। এবং এটি বলতে পারেন যে সেটি প্রত্যেকটি রাজনৈতিক কৌশল, এবং সেটি আমাদেরই কৌশল। এবং এই কৌশল আজকে কেন্দ্র প্রান্ত যে কোনো সময় একটা সম্মিলন ঘটবে, মহা সম্মিলন ঘটবে। এবং আজকে আমরা যারা কেন্দ্র প্রান্তের সাথে কোনো দ্বন্দ্ব কিন্তু এখন নয়, প্রথম দিকে অনেক ক্ষোভ, দুঃখ, বেদনা ছিল, আজকে প্রত্যেকেই কিন্তু জানে যে প্রত্যেক নেতা বা কর্মীর রয়েছে এক একটি ট্রাজিক মহাকাব্যের ইতিহাস। এই বাস্তবতা কিন্তু তারাও বুঝে। তবে আমি বলি যে আমাদের তৃণমূল আজকে খেয়ে না খেয়ে কারা অভ্যন্তরে আমাদের যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মী কিন্তু তাদেরকে তিলে তিলে পরিকল্পিতভাবেও হত্যা করা হচ্ছে। 2 শতাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে কারা অভ্যন্তরে। ঠিক এইভাবে রাজপথে তারা হত্যার শিকার হচ্ছে, আক্রান্ত হচ্ছে, মবের শিকার হচ্ছে। তারা বিভিন্ন জায়গায়
স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী আজকে কিন্তু খেয়াল করে দেখেন যে তারা তাদের শিক্ষা জীবন থেকে বঞ্চিত, শিক্ষা অধিকার থেকে বঞ্চিত। আজকে যুব তারুণ্য যারা 5 আগস্ট পূর্ববর্তী সময়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ রক্ষা সংগ্রামে অবতীর্ণ হয়েছিল, তাদের নামে শত শত মামলা, গায়েবী মামলা, গ্রেপ্তারের শিকার হচ্ছে। এই বাস্তবতা কিন্তু স্বীকার করতে হবে। আপনার ভিতর যে দ্রোহ রয়েছে, এই দ্রোহ আমাদের ভিতরে রয়েছে। এবং আমি মনে করি আপনি খেয়াল করে দেখবেন, যদিও এটা আমার এখানে বলা ঠিক হচ্ছে না, যারা বাইরে ছিলেন আস্তে আস্তে আপনি খোঁজ নিয়ে দেখেন তারা কিন্তু দেশে প্রবেশ করছে। মাননীয় নেত্রী নির্দেশ পাওয়ার পর থেকে মাননীয় নেত্রী যখন বলেছেন যে আমি ফিরবো মানে আমি ফিরবো, এটি যুবলীগ মনে করে মাননীয় নেত্রী যেটি বলেন তিনি সেটি করে ছাড়েন। আর মাননীয় নেত্রী পূর্বেও যেটি বলেছেন সেটি বারবার প্রমাণিত হয়েছে। বিএনপি জামাত দেশকে বারবার যখন আস্থা করে নিক্ষিপ্ত করেছেন, ফিনিক্স পাখির মতো ওই ভস্ম থেকে উত্থিত হয়ে বাংলাদেশকে কিন্তু বারবার রাষ্ট্রনায়ক শেখ হাসিনা রক্ষা করেছেন। এটি যুবলীগ অন্তর দিয়ে ধারণ করে, বিশ্বাস করে, যে কারণে যারা বাইরে ছিলেন প্রাণ রক্ষার তাগিদে তারা কিন্তু আস্তে আস্তে অনেকেই আমার জানা মতে দেশে ফিরেছেন। এবং দ্রুততম সময়ের ভিতর আমি নিজেও, আমার যারা তৃণমূলের নেতাকর্মী, আমি বিশ্বাস করি দ্রুততম সময়ের ভিতর তাদের সাথে ওই সম্মুখ সমরে প্রথম সারিতে থাকতে চাই এবং দ্রুততম সময়েই সেটি সম্ভব, সেই প্রস্তুতি কিন্তু আমাদের রয়েছে। আপনি যেটা বললেন দ্রুততম সময়ের ভিতরে ফিরবেন, আপনাকে আমি জাস্ট একটা ঝলক দেখাবো প্লিজ। আমার একটা লিস্ট আছে যেখানে আপনার 382 জনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় পুলিশের পোশাক যেগুলো দেখছেন, এরা হচ্ছে যারা 5 আগস্ট পর চাকরি চলে গেছিল, যারা প্রাণ ভয়ে চলে গেছিল, এইরকম 17 জন পুলিশ অফিসার দেশে ফিরেছেন অলরেডি। আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগেরও বাকিরা ফিরেছে। এই ফাইলে পুরো সবার নাম আছে, সবার নাম আছে, কে কোথায় আছে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে তালিকা করেছে ওই তালিকাটাই পাঠানো হয়েছে, আছে। তাদের ভিতরে এখন অনেকের নাম আবার নতুন করে মামলা হয়েছে, এর মধ্যে মনে হয় 3 জন না 4 জন অলরেডি আবার অ্যারেস্ট ঢুকেও গেছে। আমার এক ফ্রেন্ড ছিল, বাল্যকালের বন্ধু, এটা হচ্ছে আমি যেহেতু চিটং এর ছেলে ভাই, আমি সারা বাংলাদেশের কথা তো জানি না, চিটং এরটা বলতে পারি। এটা হচ্ছে যে আপনি যে মামলা মোকদ্দমার কথা বললেন, এটা হচ্ছে আপনার আমাদের এখনকার যে এমপি আছে 10 আসনের মহিউদ্দিন বাচ্চু, উনি যখন যুবলীগের আহ্বায়ক ছিলেন ওই সময়কার আমার এক ফ্রেন্ড ছিল, সে ছিল সদস্য, সালে আহমদ ডিগল নাম। আচ্ছা, 86 সাল থেকে 96 সাল পর্যন্ত চিটাং শহরের কোথাও যদি একটা মুরগি মারা যাইতো না, ওর নাম। রাজশাহী ইউনিভার্সিটিতে শিবিরের সাথে মারামারি হয়েছে, সেইখানে 9 নাম্বার আসামি। 86 থেকে 96 পর্যন্ত আপনার 141 মামলার আসামি। সারা বাংলাদেশে কোথাও বিএনপির কেউ মাইর খেলে ওর বাড়ি ভাঙবে। ওর ফাদার জাহাজে চাকরি করতো, আর দুঃখ করে আইসা বলতো আমি যা কামাই 1 বছরে আইসা এই 2 পোলার পেছনে শেষ, এদের মামলা মোকদ্দমা হাজির করতে। তো এখন তো ধরেন আর কমিটি নাই, এখন তো নতুন কমিটি দিচ্ছেন নাই। তো এই ধরনের, যেমন ধরেন আমার চিটাং শহরের আরেকটা ছেলে আছে আপনাদের যুবলীগ করে, সারা বাংলাদেশে মিছিল মিটিং করে, গোলাম সামদানি জনি, একটা ছাত্রলীগ করে। 89 সালে মাইরা, তখন ছোট, ক্লাস 6-এ 7-এ পড়ে, মাইরা ওরা ছুরি মাইরা দিয়া এমন পিটান পিটেছে, আমার বিএনপি অধ্যুষিত নালায় ফালা দিয়েছে, মনে করছে এটা মারা গেছে। ওখান থেকে রিক্সা ড্রাইভাররা কোলে তুলে নিয়ে গেছে, পরে বাচ্চা ছাত্রলীগ করছে। আজই 4 দিন 5 দিন আগে ধরা খাইছে ফারুক নামে একটা ছেলে, ওমর ফারুক, আমার এলাকার, এখন জেলে আছে। তাও মানে মামলা 12-14টা আছে ওর নাম। ব্যাপারে নিউজ আসছে কি জানেন, যে যুবলীগের সভাপতি সহ 11 জন গ্রেপ্তার। সভাপতি তার টোকাই পায় না, পরে দেখলাম যে আচ্ছা ফারুক তো সরাসরি যুবলীগ করে, এটাই মনে হয় সভাপতি। এখন আপনি আমারে বলেন, কথাগুলো আসছে আমি এই জন্য যে সারা বাংলাদেশে কি করছেন জানি না, চিটাং শহরের কোনো একটা ওয়ার্ডে আপনাদের কমিটি নেই। নগর কমিটি বহুদিন পর একটা কমিটি দিলেন 20-22 জন, ওখানে আমাদের ভাইয়েরা আছে, 20-22 জন একটা কমিটি দিলেন, ওয়ার্ডের কোনো কমিটি হয় নাই। এই যে আন্দোলন করতে যায় ছেলেগুলা ধরা খাইতেছে,
তারা যে বলবে যে আমি এই যুবলীগের একটা সদস্য, সেটার উপায়ও নাই। চোর ডাকাতের মতন অবস্থা তাদের। এখন আপনাদের কি উচিত না যে এই মুহূর্ত এখন হোক বা খুব দ্রুত হোক যে একটা ইয়ে করা, যে বাবারে এখন রাস্তাতে যারা আছে দরকার সব সদস্য, একটা কমিটি ভাই পরে যায় ফিল আপ করেন, যুদ্ধের ময়দানে সব সদস্য। যেমন এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় রাস্তা থেকে পোলাপান তুলে নিয়ে যাচ্ছে না, সব সোলজার, ওই রকম একটা নাম অন্তত ব্যবহার করতে পারবে যে হ্যাঁ আমি যুবলীগের মেম্বার। এটা করা উচিত নয় কি? আপনার কি মনে হয়? আমি আমরা কথা বলতেছি সেই হিসাবে। না অবভিয়াসলি রাশেদ ভাই, আমি তো আপনার সাথে শতভাগ একমত যে এই যে গ্যাপগুলো, এই গ্যাপগুলো পূরণের জন্যই কিন্তু জেলা দায়িত্ব বন্টন করা হয়েছে কমিটি নির্ধারণের জন্য। এখানে সাংগঠনিক সম্পাদকরা, জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব রয়েছেন, জেলার দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন, তাদেরকে চেয়ারম্যান সেক্রেটারি সরাসরি নির্দেশ দিয়ে দিয়েছেন তোমরাই কমিটি করবে। আমার কথা বুঝতে পেরেছেন? চেয়ারম্যান সেক্রেটারি সরাসরি সাংগঠনিক সম্পাদক, জয়েন্ট সেক্রেটারি, জেলার দায়িত্বপ্রাপ্ত তাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরাই কমিটি করবে। সেক্ষেত্রে জেলার দায়িত্ব চেয়ারম্যান সেক্রেটারিকে দোষারোপ করার এখানে কোনো সুযোগ নাই। দায় থাকলে আমার আছে, দায় থাকলে আমাদের আছে। আমি সরাসরি রাশেদ ভাই বললাম। আর যে ছেলেটির নাম বললেন গোলাম সামদানি জনি, সে তো 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে যদি আপনি যুবলীগের 10টা ছেলের নাম বলেন, এই 10টা ছেলের প্রথম দিকে হচ্ছে গোলাম সামদানি জনি, এবং প্রতিটি মুহূর্তে ওর বীরত্বব্যঞ্জক ভূমিকা। আমি নিজেও 5 আগস্ট পর থেকে নিয়মিত তার সাথে যোগাযোগ রেখে ওই কাজগুলো সম্পাদনের জন্য আমরা যে দিক নির্দেশনা দেওয়া, সেটা কিন্তু আমরা করে থাকি। গোলাম সামদানি জনি বলেন বা লিমন বলেন বা টিনু বলেন বা আসিফ বলেন, এরকম যথেষ্ট ক্যাপাবল ছেলে মহানগরে রয়েছে। আর মহানগরের ইউনিটের যে কথাটি বললেন, এটি কিন্তু পুনর্গঠনের কাজ চলছে। আমি যেহেতু পুনর্গঠনের কাজ চলছে, চেয়ারম্যান সেক্রেটারি নন্দী ভাই আপনাকে একটু সরি করছি, এই আপনি আবার এটা ভুল ইনফরমেশন নিয়ে না যে আমি 2-3টা নাম বলছি তার মানে আমার মনে হয় পছন্দ ওরকম না। যেমন টিনু কমিশনার আমার ছোট ভাই, প্রতিদিন কথা হয়। এরপরে এই আপনার গোলাম সাম, আমি তো বললাম যে আমি দীর্ঘ 25 বছর দেশের বাইরে, আমি আমার এলাকার 2-4 জন ছেলের চিনি, জনি, ফারুক, লিমন, টিনু তো আমার ছোট ভাই। এগুলো সব মেয়েদের মধ্যে আফি, এপি, উম্মে কাউসার এপি, যেটা এখন কন্টিনিউ খালি ব্রিজে যায়, শেখ হাসিনার বিরুদ্ধে কিছু লোক সব মুছা দেয়, সেটা আছে। এরপরে আরেকটা আছে ফাতিমা, 4-5টা। আবার মেয়েগুলাকে কিন্তু সবগুলো আমি তুলে আনছি, আমার লাইভ প্রশ্ন সবাইরে আনছি আমি প্রথম। চিটং শহর না, সারা বাংলাদেশে প্রথম মেয়েরা যারা কথা বলছে সব আমার চিটাঙের 4টা-5টা বোন আছে আমার, সবাই আমি লাইভে আনছি, কথা বলতো আমার এখানে ইচ্ছা মতন বল যা বল। তো ওই জন্য আমি যে 4-5 জনের ভাই, এর বাইরে আমি আর নাম জানি না, যার কারণে আমি হয়তো বলি নাই। না এটা জাস্ট আপনি একটা মানে একটা সিম্বল হিসেবে একটা নাম বলেছেন। হ্যাঁ জি, আসলে মাঠে বীরত্বব্যঞ্জক ভূমিকা পালন করছে সেক্ষেত্রে। আর আরেকটা জিনিস আপনাকে আমি বলে রাখতে চাই যে এই কমিটি পুনর্গঠনের যে কাজ চলছে, এটিও কিন্তু খেয়াল রাখতে হবে যে মাঠে কারা কাজ করছে এটি দেখেই তো কমিটিটা করতে হবে, পুনর্গঠন করতে হবে। এখন এই 1.5 বছর বা 2 বছর যারা মাঠে নাই, চিটাগংয়ের আপনাদের স্থানীয় নেতারা তাদের গ্রুপ ভারী করবার জন্য যে নামগুলো বিভিন্ন সময় দিবে, এটা খুব স্বাভাবিক। এটি আপনি রাজনীতি করে এসেছেন, আমাদের অগ্রজ, আপনি এটি ভালো করে জানেন। সেক্ষেত্রে দায়টা কিন্তু শুধু কেন্দ্রের উপরে বর্তায় না, স্থানীয় নেতৃবৃন্দের কাছ থেকেও কিন্তু আসে। যেহেতু মাননীয় নেত্রী বলেছেন যারা দেশে অবস্থান করছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে প্রাধান্য দেওয়া, এবং সেটি যাচাই বাছাইয়ের একটি বিষয় থাকে। আর আমি কিন্তু রাশেদ ভাই প্রত্যাশা করেছিলাম আপনি আমাকে, আমি যেহেতু যুবলীগের পাবলিসিটি সেক্রেটারি, আমি সেই রিলেটেড কথা বলবো মনে করেছিলাম। আপনি যে প্রশ্নগুলো করছেন এটা অবশ্যই সাংগঠনিক সম্পাদকদের রাখা উচিত ছিল এখানে, যদি তারা থাকতো একসাথে হয়তো কথা বলতে পারতাম। আর যেহেতু ওইটার আমি অথরিটি না, কিন্তু সংগঠন করি, সংগঠনের দায় আমাকে নিতে হবে। কিন্তু আমি মনে করি সংগঠনের যে পুনর্গঠনের কাজ চলছে, এটি যাচাই বাছাইয়ের কাজ চলছে। সাংগঠনিক সম্পাদক এবং জেলার দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ যত তাড়াতাড়ি কেন্দ্রে এটি জমা দিবেন এবং সেটি তত তাড়াতাড়ি হবে বলে আমি মনে করি, এবং আমাদের তৃণমূল আরো বেশি উজ্জীবিত হবে বলে মনে করি। সেক্ষেত্রে আমাদের চেয়ারম্যান মহোদয়, সাধারণ সম্পাদক মহোদয় আন্তরিক রয়েছেন, তাদেরও আরো বেশি দ্রুততম সময়ে
তৃণমূলকে উজ্জীবিত করবার জন্য কমিটি গঠন করতে হবে, এটি আপনার সাথে আমি একমত, এবং এটি নিয়ে বারংবার কিন্তু আমি কথা বলবার চেষ্টা করি, এবং আমি সবসময় দেখেছি যে চেয়ারম্যান সেক্রেটারি তাদের ভিতরে সেই আন্তরিকতা রয়েছে, তারা দুজনেই মাননীয় নেত্রীর নির্দেশে সেই কাজটি অব্যাহত রেখেছে, এবং আমি বিশ্বাস করি প্রতিষ্ঠাবার্ষিকীর আগে পরে আমরা ভালো একটি ফ্লো দেখব সে ধরনের, এবং এর ধারাবাহিকতাও রক্ষা। জয়দেব দা, আপনি যেটা বলছেন আমি কিন্তু কথার সাথে আসলে একমত, 100% একমত, যে আপনি প্রচার সম্পাদক, আমি প্রচারের বিষয় নিয়ে ধরতে পারি। প্রচারের বিষয় নিয়ে আপনারা আমি এখন ধরে লাভ নাই। তার কারণ কি জানেন, আপনি তো কোনো স্মরণিকা বাইর করতে পারবেন না রে ভাই। আপনি আমার বাংলাদেশের সম্ভব না যে আপনি যুবলীগের স্মরণিকা বাইর করলাম, 50টা অ্যাড আনলাম, আর আমি আপনারা ধরে গেলাম যে ভাই কত টাকা খাইছেন অ্যাডে। না, ওইটা রাশেদ ভাই, এটা কিন্তু ডিজিটাল বাংলাদেশ হবার পর সোশ্যাল মিডিয়ায় হচ্ছে প্রচারের প্রথম মাধ্যম। না, ওইটা সেক্ষেত্রে এখন আপনাকে ধরতে পারি না। এখন আপনারা এই জন্য কেন আপনারা আমি এই প্রশ্নগুলো করতেছি, তার কারণ হচ্ছে যে না, কাউরে না কাউরে তো একটু আগায় আসতে হবে রে ভাই, বলতে হবে, এটা কান পর্যন্ত পৌঁছাইতে হবে। আমার পক্ষে কি সম্ভব যে আমি এখন নেত্রীরে ফোন দিতে পারি, এইখান থেকে ফোন দিতে পারি, উনি হয়তো 1 মিনিটের জন্য আমারে বলবে যে আমি ব্যস্ত আছি, পরে ফোন করো, এতটুকু বলবে। সকালবেলা ফোন দিলে 9টা থেকে 10টার ভিতরে ফোন দিলে উনি 10 মিনিট টাইম দেয় শুনে। এখন ওনাকে তো আমি বারবার ভাই আমার হালিশহর কমিটি হইলো না, বদদারাটের কমিটি কারে দিছেন প্রেসিডেন্ট, তা আমার পক্ষে কি এই কথাগুলো কি আপনার প্রেসিডেন্ট সেক্রেটারি বলা সম্ভব ভাই? না, সেটা সম্ভব না। আরেকটা জিনিস আপনার সাথে আমি বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি, সেটা হচ্ছে আপনি এই প্রোগ্রামটি করছেন, এই প্রোগ্রামে আপনি সঞ্চালক। এখন এখানে যদি এই প্রোগ্রামটা আউট হয়ে যায়, এই প্রোগ্রাম যদি বিচ্ছিন্ন হয়ে যায়, এটা কি আপনার দোষ না আপনার টেকনিক্যাল টিমের দোষ? টেকনিক্যাল দোষ, আমার টেকনিক্যাল টিম না, আমাদের তো টিম না, আমরা তো সিঙ্গেল। তার মানে আপনি যদি প্রচার সম্পাদক হন, আপনার টেকনিক্যাল টিম হচ্ছে আইটি। হ্যাঁ, আইটি, হ্যাঁ অবশ্যই, অবভিয়াসলি সেটা আপনার ভালো ধারণা রয়েছে। সেক্ষেত্রে আমি খুলে বললাম না, আপনি হয়তো বুঝতে পেরেছেন। হ্যাঁ, দোষটা সবার, দোষটা সমন্বিত নিতে হবে, এটা নিবেন না কেন? না, অবশ্যই আমি দায় নিব না, কারণ আমি তো প্রথমেই বললাম, আমি পাবলিসিটি সেক্রেটারি হিসেবে আমার দায় আমি অবশ্যই নিব। আমি কেন কমিটির কথাগুলো আনলাম সেটা আপনাকে একটু বলি। ছাত্রলীগ যারা করে তারা তো ছাত্র জীবন থেকে করে। আমাদের সব আমরা কলেজে প্রতিদিন মিছিল হইতো, মিটিং হইতো, হুদা কাম, ওগুলো কিছু না, কিন্তু মিছিল একটা হইতে হবে, জয় বাংলা স্লোগান চলতে হবে। এবার যেমন তো এটা আপনারাও দেখে আসছেন, ইউনিভার্সিটিতে তো সেম অবস্থা। তাহলে ছাত্রলীগ কইরা যে ছেলেটা যুবলীগে আসে, তার মানে সে অনেক কিছু শিখে আসছে। কিন্তু এমন আপনার লাইফে, আপনার বন্ধু বান্ধব, আপনার আশপাশে এমন অনেককেও দেখবেন ছাত্রলীগের অনেক বড় পজিশনে যাওয়ার পরে তিনি আর যুবলীগ করতে পারেন না। যুবলীগ করে অনেকে আর আওয়ামী লীগে যাইতে পারে না। তা আমি মাঝে মধ্যে এটা বলি কি, যে একটা ছেলে বিয়ে করতে গেছে, তখন কইলো জামাই, জিজ্ঞেস করলো জামাই কি পাস, তার জামাই যদি ম্যাট্রিক পাস করে, তাহলে ম্যাট্রিক পাস করে, তো ম্যাট্রিকের পরে কি ইন্টার পরে ডিগ্রি পরে মাস্টার্স, তাহলে মাস্টার্স হয়েছে যে আওয়ামী লীগ। এর আগে ম্যাট্রিক হচ্ছে যে ছাত্রলীগ, ইন্টার হচ্ছে যে যুবলীগ, ডিগ্রি হচ্ছে যে বাকি অঙ্গ সংগঠন যেগুলো আছে, মাস্টার্স ইজ আওয়ামী লীগ। মানে এর সব কইরে আইসা মাস্টার্স কইরে আইসা পড়ছে, অনেকের নাই। তো যার কারণে আপনারা ধরছেন, আপনারা ছাত্রলীগ করে আসছেন, দেখে আসছেন না অতীত যদি ভালো থাকতো, আমাদের অতীত তো ভালো ছিল, এই মুহূর্তে আমাদের এই সংকট কেন? সারা বাংলাদেশে ওপেন ডিসকাশন হওয়া ভালো তো রাশেদ ভাই, এই ওপেন ডিসকাশন হওয়া ভালো, জবাবদিহিতাটা অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, পদ অনুসারে জবাবদিহিতা থাকতে হবে। আজকে জানেন অনেক পদ অনুসারে আমি আশা করবো আপনার কাছ থেকে যে এই সাংগঠনিক বিষয়গুলো নেক্সট একটা প্রোগ্রামে যুবলীগের কোনো এক সাংগঠনিক সম্পাদককে আনবেন, এই জিনিসগুলো অবশ্যই জিজ্ঞাসা। আমি যেরকম আপনার সাথে সরাসরি কথা বললাম যে আমাদের সংকট, আমাদের সম্ভাবনা সব বিষয় নিয়ে, সেটাও আসবে। আমি আশা করব সেও এই জবাবদিহিতায় বিশ্বাস করবে এবং জবাব দিবে। আমি ইয়ে করছি যে যুবলীগ না শুধু, আমি ছাত্রলীগ এবং যুবলীগ দুইটারই আনতে চাচ্ছি আলাদা আলাদা পার্টে, যে ভাই তোমরা সবার জবাব দাও। আপনি আসবেন শুনে আমার অনেকে বলতেছে ভাই আপনার তো মুখ খারাপ, আপনি তো ফাটফাট কথা বলে ফেলেন, আপনি তো পদ পদবি চান না, তো ভাই আপনি এমন কিছু করেন না যাতে ভাই আমাদের ক্ষতি হয়ে যায়। তাই আরে ভাই আমি জিগাবো এক লোকের, তোমাদের ক্ষতি হবে কেন? তা আমাদের সব বন্ধ হয়ে যাবে। না, এগুলো রাশেদ ভাই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমি আমার পলিটিক্যাল নৈতিক জায়গায় সবসময় সৎ। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে প্রশ্নে আমি আপোষহীন, সেক্ষেত্রে আমি জবাবদিহিতায় বিশ্বাসী। আমার কর্ম
যদি সৎ থাকে, আমি কথা বলতে কেন দ্বিধাবোধ করব? আমি এটা বিশ্বাস করি। যেমন আমি নিখিল ভাই পরেশ ভাইকে আনার জন্য এই কথাগুলো জিজ্ঞেস করার জন্য চেষ্টা করছিলাম, ওনার টাইম দিতে পারেন নাই, আনি নাই, আসেন নাই। তো এখন আপনাকে পাইছি। এর আগে একবার রাসেলকে আনছিলাম আমি, তাও আমার চিটাঙ্গের ছোট ভাই, আপনাদের সাংগঠনিক সম্পাদক সম্ভবত। হ্যাঁ, ওরও জিজ্ঞেস করছিলাম কথাগুলো। তো আমার কথা হচ্ছে সারা বাংলাদেশ নিয়ে চিন্তা করেন, যে সারা বাংলাদেশের সমস্ত কমিটি হোক সেটা ছোট, এখন আপনারা তো সভাপতি সেক্রেটারি নির্বাচন করতে পারবেন না, এই মুহূর্তে কিছু নাই হাতে, কিন্তু অন্ততপক্ষে একজন যে বেটা রাস্তায় কাজ করছে তার দায়িত্বে বলো, তুমি সহ 100 জন সব আমাদের সদস্য, সব যুবলীগ, অমুক ওয়ার্ডের সব যুবলীগ আহ্বায়ক কমিটি বা স্টিয়ারিং কমিটির মতো তো করা যায়। যুদ্ধকালীন কমিটি হয় না? আমি বলতে স্টিয়ারিং কমিটি, রাশেদ ভাই, স্টিয়ারিং কমিটি অনেক জায়গায় করবার আমরা চেষ্টা করেছি, কিন্তু জেলা পর্যায় থেকে স্টিয়ারিং কমিটিটা, যেমন একসময় আপনাদের চিটাগংয়েই কিন্তু 8 মার্ডারের পরে ছিল না ওটা স্টিয়ারিং কমিটি, 17 বা 18 সদস্য বিশিষ্ট। তা ওই রকম প্ল্যান নিয়ে কিন্তু আমরা এগিয়েছিলাম, কিন্তু কোনো জেলা ওইভাবে কিন্তু সাড়া দেয়নি যে স্টিয়ারিং কমিটিটা তারা হয় কনভেনিং কমিটি বা ফুল পেজ কমিটি, এইভাবে তারা চায়। ধরেন পূর্ণাঙ্গ কমিটি, এটি কিন্তু জমা দিবে আমাদের কাছে জেলা। এখন জেলার ওদের কার্যক্রম, যেমন আপনার মহানগরের পূর্ণাঙ্গ কমিটির কার্যক্রম চলছে, হয়তো দ্রুততম সময়ের ভিতরে তারা জমা দিবে এবং এটি তাড়াতাড়ি বাইরে প্রকাশ পাবে। যেহেতু মাঠে যারা কাজ করছে তাদেরকে গুরুত্ব দিতে হবে, সেই খোঁজ খবরটা কিন্তু একটু নিতে হবে। না নিয়ে দেখা যাবে যে যারা সারা দেশে তৃণমূল কিন্তু হতাশ হয়ে যাবে, যে নামগুলো আপনার এখানে আলাপ করলাম, সাপোজ এরা যদি নেতৃত্বে না থাকে, তাহলে এই মেসেজ তো সারা দেশে চলে যাবে। তা এরকম শুধু তো এই 4-5 জন না, এর বাইরে আরো অনেকে কাজ করেছেন, তা তাদেরকে তুলে আনা এবং এই যে ধরেন মানে এই আলাপটা করছি, এখন নেত্রী দেশে ফিরবেন, এখন তো গোপনীয়তার কিছু নাই। মানে আমি সংগঠন যদি স্বচ্ছভাবে পরিচালনা করতে চাই, সেক্ষেত্রে মানে কেন কমিটি হতে দেরি হচ্ছে বা কেন কি, এই জিনিস আমি ওপেন বলতে রাজি আছি, আমার কোনো এই বিষয়ে দ্বিধা নাই। এবং আমার মনে হয় যে আপনি জানেন, যেহেতু আপনি আমাদের অগ্রজ, প্রত্যেকটি কমিটি করবার ক্ষেত্রে কিছু প্রক্রিয়া থাকে। এবং এখন আমাদের ফিল্টারিং পদ্ধতিটা দেখেন, প্রথমে জেলা দায়িত্বপ্রাপ্ত রয়েছে, জেলা দায়িত্বপ্রাপ্তরা একটা পর্যায়ে এটা দিয়ে দেবে সাংগঠনিক এবং জয়েন্ট সেক্রেটারিদের কাছে। তারা কিন্তু এটা ফিল্টারিং করে চেয়ারম্যান সেক্রেটারি, এই যে 3 স্তরের যে লেয়ার, এই লেয়ার অনুসারে কিন্তু কাজ চলছে। এবং সব কাজেই কিন্তু মিনিমাম একটা একবারে নিচের পর্যায়ে কিন্তু নাই, এখন মধ্য পর্যায়ে পার করে অধিকাংশগুলোই একটা জায়গায় এসে পৌঁছেছে। এবং ধারাবাহিকভাবে ছাত্রলীগের যখন এখন কমিটি হচ্ছে, আমার মনে হয় প্রতিষ্ঠা বার্ষিকীর পরপরই এই ফ্লোটা চলে আসবে। আমি ব্যক্তিগতভাবে সেটি মনে করি, এবং এটি কোনো সাংগঠনিক কথা আপনাকে আমি বললাম না, এটাই ব্যক্তিগতভাবে মনে করি। কি জানেন, ছাত্রলীগ আর যুবলীগ, আপনার দুইটা, ছাত্রলীগ এবং যুবলীগ দুইটা মিলা যদি আপনাদের কমিটিগুলো যদি খুব র্যাপিড, আমি ভাই কমিটি বলতে নারাজ। এখন আমি আপনাকে যেটা বললাম যে কমিটি যাচাই করার উপায় নেই এখন। এমন হইতে পারে, ফর এক্সাম্পল আপনার ধরেন টিনু তো কমিশনার, আমার টিনু কমিশন, হ্যাঁ এক্সাম্পল, তাকে এখন আপনি এখান থেকে ফোন দেন যে টিনু তোমারে সভাপতি করব আর রাশেদ ভাইয়ের সদস্য করব, কেমন হয়? আমার মনে হয় টিনু আপনারা কি বলবে জানেন, ও ভাই আমারে মাফ করে দেন, আপনি রাশেদ ভাইয়ের সভাপতি করেন, আমারে সদস্য করেন। তার কাছে বয়স মিলে সে বলে যে না ভাই এটা তো অসম্মান হয়ে যাবে, আমি রাশেদ ভাইয়ের সামনে বসবো না। কথা হচ্ছে এগুলো তো এখন চেক করার উপায় নাই। তবে রাশেদ ভাই, একটা আশাব্যঞ্জক কথা আপনারা বলি, ধরেন আমি 2-3টা জেলার দায়িত্বে, এই সময় আপনি চিন্তা করতে পারেন যে শত শত মানে সিভিটিক না, প্রত্যেকেরই ইনফরমেশন, তারা এটা মানে আমাদের কাছে মাঝে মাঝে অপ্রত্যাশিত যে সরকারি দলও এই রেসপন্স পায়নি। এখন যেভাবে যুবলীগ ছাত্রলীগের নেতৃত্বে আসার জন্য যে প্রতিযোগিতা শুরু হয়েছে, এবং এটা আশাব্যঞ্জক যে, এবং আমার খুবই কষ্ট লাগে যে আমরা দ্রুততম সময়ের ভিতরে করতে পারছি না। এটি তৃণমূলের কাছে, আমি তৃণমূলের সাথে একাত্ম হয়ে ছাত্র রাজনীতি করেছি, তৃণমূলের সাথে একাত্ম হয়ে যুবলীগ করছি, এটি আমারও রক্তক্ষরণ হয়। তৃণমূল যখন একটা স্বীকৃতি, একটা মূল্যায়ন, এটি যখন তারা না পায়, তাদের ভিতরে যে অন্তর্দহন, এটি আমারও পোড়ায়। তা আমি মনে করি যে যারা আমরা দায়িত্বশীল রয়েছি, আমরা সবাই দায়িত্বশীল, নেত্রীর প্রতি আমরা সবাই আপোষহীন, কিন্তু
আমরা যেন এই জায়গাটি কেন হচ্ছে আরো বেশি গতিময় হচ্ছে না, এটি আমরা সবাই মিলে আরেকবার ভাবতে পারি এবং তৃণমূলের মুখে অন্তত একটু স্বস্তি দিতে পারি সবাই ঐক্যবদ্ধ ভাবে। এখানে ব্যক্তিগত দায় নয়, আমরা সম্মিলিত, যদি কোনো দায় থাকে সবার দায় আছে, আর যদি কোনো অর্জন থাকে সবার অর্জন আছে। আমরা তৃণমূলের মুখে স্বস্তি দেখতে চাই, কেননা নেত্রী দেশে ফিরবেন। যুবলীগ তৃণমূল কিন্তু প্রস্তুত রয়েছে রাশেদ ভাই, এরা কোনো পদের চিন্তা করে না, তৃণমূল কোনো পদের চিন্তা করে না। ওই যে আপনি বললেন যে মামলা দিল, ওর কোনো স্বীকৃতি নাই, ওরা ওই স্বীকৃতিটুকু চায় এবং ওই স্বীকৃতির জন্যই কিন্তু ওরা মানে কাজ করে না। ওরা নেত্রীর হাসি মুখ দেখতে চায়, ওরা বাংলাদেশের হিত সম্মান পুনরুদ্ধার করতে চায়, ওরা বঙ্গবন্ধুর হিত সম্মান পুনরুদ্ধার করতে চায়। দোষ থাকলে, আমরা যারা নেতা দাবি করে নিজেদের, দোষ থাকলে আমাদের রয়েছে, তৃণমূলের কোনো দায় নাই। যুবলীগের সারা দেশে তৃণমূল, আপনি জানেন যে যুবলীগ কি পারে কি পারে না। যুবলীগ শুধু মিছিল করে না, যুবলীগের নেপথ্যে অনেক কাজ রয়েছে এবং সারা দেশে সেটি যুবলীগে সম্পাদন করে। 5 আগস্ট পূর্ববর্তী যুবলীগই করিয়ে দেখেছে। আপনি যখন ছাত্রলীগ করেন নিঃসন্দেহে তখন যুবলীগের কার্যক্রম সম্পর্কে ধারণা রাখতেন, তা নিঃসন্দেহে সেটিও এখন অব্যাহত রয়েছে এবং সেটি থাকবে। রিজার্ভ ফোর্স হিসেবে সেটি যুবলীগের সেই অন্তর্নিহিত যে কাজগুলো, সেগুলো কিন্তু যুবলীগই করে থাকে এবং করবে। ভাই, এখানে সম্ভবত আপনার 200-300 কমেন্টস আছে এবং আপনার মেসেজ পাঠাচ্ছে ছেলেরা আপনাকে বিভিন্ন প্রশ্ন। অত প্রশ্ন অবশ্যই করেন না, অত প্রশ্ন সব করতে গেলে হয়তো বিপদে পড়ে যাব। আমাকে একজন একটা মেসেজ যেটা পাঠাইছে, একটা মেসেজ আমি হয়তো পড়ে শুনাই, তবে এগুলো কোনোটাই আমার না, আমার বলার কিছু নাই। আমি আপনাকে মেসেজটা পড়ে শুনাই। এই যারা পার্সোনালি মেসেজ পাঠাচ্ছে জিজ্ঞেস করার জন্য, হ্যাঁ করুন না প্লিজ, আমার অসুবিধা নাই। জয়দেব নন্দী দাদা, আপনাকে নমস্কার। চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ জেলা যুবলীগের কাউন্সিলে পোস্টার ডিজাইন করা থেকে শুরু করে সবকিছুতে নাকি আপনি হস্তক্ষেপ করছেন শুধুমাত্র কোনো একজনকে খুশি করার জন্য। ছবির সাইজ কত বড় হবে সেটা নন্দী দাদা আপনি ঠিক করে দিচ্ছেন। এই প্রশ্ন করছে, এই কথাটা কতটুকু সত্য? না, আপনি সংগঠন করা মানুষ, আপনি তো জানেন যে অফিসিয়াল পোস্টার চেয়ারম্যান সেক্রেটারি দ্বারা অ্যাপ্রুভ না হলে সেই পোস্টার কোনো বাইরে প্রকাশিত হতে পারে না। যিনি এই প্রশ্নটি করেছেন তার প্রতি আমার বিনয়ের সাথে অনুরোধ, তিনি অবশ্যই আমাদের সহযোদ্ধা, তার প্রতি শ্রদ্ধা রাখি। এই সময় তিনিও একটি ইউনিটি হতে রাজনীতি করেন, নিঃসন্দেহে তিনি সভাপতি সাধারণ সম্পাদকের কনসার্নের বাইরে কোনো কিছু করেন না। প্রচার সম্পাদকের কাজ চেয়ারম্যান এবং সেক্রেটারির, গঠনতন্ত্রের প্রচার সম্পাদকের পদের লাস্ট লাইন রয়েছে, তিনি যেটা করিবেন সেটা তার সংগঠনের চেয়ারম্যান সাধারণ সম্পাদকের নির্দেশিতভাবে করিবেন। সেক্ষেত্রে যেটাই প্রকাশ পাবে সেটা অবশ্যই চেয়ারম্যান সেক্রেটারি কনসার্ন এবং তাদের অ্যাপ্রুভাল ছাড়া সেটি কখনো হতেই পারে না। আর তিনি যে প্রশ্নটি করেছেন সেটি অবশ্যই সুনির্দিষ্টভাবে তিনি যদি বলতেন আমি জবাব দিতে পারতাম, আর তিনি তো সাংগঠনিক রীতি অবশ্যই জানেন বা মানেন। হ্যাঁ, যেমন এটা নিয়ে আমারও প্রশ্ন জাগে, আমি অনেক সময় গালাগালি করি এটা নিয়ে। যেমন ধরেন, তাও আমি এক্সাম্পল বলি, ধরেন আমি যুবলীগ করি, তাহলে আমি এখন শেখ হাসিনা শেখ মুজিবের ছবি যদি দিই, ওনাদের ছবি তো দিবে আমার পোস্টার বা ব্যানার বানাইলে, সাথে আমারে 2 জনের পোস্টার আনতে হবে, পরেশ এবং নিখিল, ঠিক আছে? আর না, আরেকটা জিনিস বলার আছে রাশেদ ভাই, আপনি সংগঠন করা মানুষ বা যিনি প্রশ্নটি করেছেন তিনিও নিঃসন্দেহে সংগঠন করা মানুষ। যুবলীগের গঠনতন্ত্র তাকে পড়তে হবে আর একবার। যুবলীগের চেয়ারম্যান এবং সেক্রেটারির পদমর্যাদাগত কিছু বিষয় রয়েছে এবং আওয়ামী লীগের যেমন নেত্রী এবং দলের সাধারণ সম্পাদকের পদমর্যাদাগত বিষয় আছে, যুবলীগেরও কিন্তু রয়েছে। তা আপনাকে আগে গঠনতন্ত্র পড়তে হবে, গঠনতন্ত্রে দেখবেন কার অবস্থান কি। নিঃসন্দেহে যুবলীগের প্রচার সম্পাদকের ছবি সাংগঠনিক সম্পাদকের থেকে বড় হওয়ার কথা নয়। সেটাই আপনাকে বুঝাইতে চাচ্ছি আমি, যে আমি শেখ হাসিনা শেখ মুজিবের ছবি দিলাম, আমি আরেক সাইডে তো আমি দিচ্ছি কি, এই যেহেতু আমার যুবলীগের পোস্টার হবে, আমি যুবলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি পোস্টার দিতেই ওদের ছবিও দিতে হবে। এরপরে তো আমি আমার নিজের ছবি দিতে পারি, যেহেতু আমি পোস্টার বানাইতেছি আমার নিজের ছবি। কিন্তু দেখা যায় কি, এখানে শেখ হাসিনা শেখ মুজিবের ছবি আছে এতটুকু, আমার মনোগ্রাম যেরকম আছে না ওই রকম,
তারপরে আপনার ধরেন যুবলীগ হোক, ছাত্রলীগ, এদের নেতাদের ছবি আরেকটু ছোট। এরপরে ভাই লীগের যেই নেতা আছে, আমি বলি ভাই লীগ, আপনারা বলেন, আমি বলি সহমত লীগ, ওনার ছবি বিশাল। এরপরে আমার ছবি, এমনও ছবি দেখছি, পোস্টার দেখছি যে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার যে 15ই আগস্টের যে পোস্টার বানানো হয়েছে, ওনাদের ছবিগুলো আতসী কাজ দিয়া দেখা লাগে। আর আমার ভাই, কোন ভাইয়ের নেতৃত্বে তার ছবি এত বড়, আর আমি এইভাবে রয়েছি, মানে ওনারা মারা গেছে, আমি খুশি হয়েছি। বুঝাইতে পারি না, মানে এটা এই প্রশ্নটা উনি যে প্রশ্নটি করেছেন, এই প্রশ্ন আসলে আমার মনে হয় না যে এটি নিঃসন্দেহে উদ্দেশ্যমূলকভাবে প্রশ্নটি করা, কেউ না কেউ এই প্রশ্নটি করিয়েছে। তা যিনি করেছেন তাকে অবশ্যই, যেহেতু তিনি যুবলীগ করেন, গঠনতন্ত্রে চেয়ারম্যান তার অবস্থান কি, আর সাধারণ সম্পাদক তার মর্যাদাগত জায়গা নিঃসন্দেহে আপনি পড়েছেন। পড়ার পরে যদি এই প্রশ্নটি করেন আমি খুশি হব। আর কোন পোস্টার আমি সরাসরি বললাম যে চেয়ারম্যান সাধারণ সম্পাদকের অ্যাপ্রুভাল ছাড়া, আবারও বলছি, চেয়ারম্যান সেক্রেটারির অ্যাপ্রুভাল ছাড়া কখনোই কোনো পোস্টার প্রকাশিত হয় না বা হবেও না। এবং সেটার নিচে অবভিয়াসলি লিখতে হয় যে প্রচার সম্পাদক, প্রচার এবং প্রকাশনা সম্পাদক কর্তৃক প্রচারিত প্রকাশ। এটা তো ডেকোরাম আছে। হ্যাঁ, অবশ্যই আছে। এটা বই বাইরে যেরকম না, ওই যে একজন ভাই লেখছে কি, পোস্টারের নিচে লেখা থাকে প্রচার সম্পাদক। তা আমরা আওয়ামী লীগের পোস্টার, একক শেখ হাসিনার পোস্টার যখন বাইরে, সেখানে তো লেখা থাকে প্রচার এবং প্রকাশন, যেই সেটা লেখা থাকে। আমিও লিখি, কিন্তু আওয়ামী লীগের পোস্টার তো এইটাই। ভাই আপনার কাছে আমার একটা শেষ প্রশ্ন, আপনি প্রশ্নটা কিভাবে নেবেন জানি না। আমি কিছুদিন আগে আপনার যে মুসলিম লীগের যে সভাপতি আছেন বর্তমান, বৃদ্ধ লোক, কি জানি নাম, হুমায়ুন রশিদ বা কি একজন, আমার টক শোতে আনছিলাম মুসলিম লীগের। উনি অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট হাইকোর্টের। তো উনি এসে তো উনি অনেক কথাবার্তা, উনি তো এক পর্যায়ে জাতির কাছে ক্ষমা চাচ্ছিলেন যে শেখ হাসিনাকে ফেসিস্ট বলেছেন। এটা যে জাতির কাছে ক্ষমা চাচ্ছেন, উনি বারবার বলতেছিলেন। এগুলো বলার এক পর্যায়ে যখন যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট নিয়ে কথা হইল, তখন উনি দোষটা দিচ্ছেন আপনাদেরকে। হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্বাচন নিয়ে যখন কথা হয়েছে, তখন দোষটা দিচ্ছেন আপনাদের। উনি বারবার বলতেছেন যে ভাই 2024-এর এই মার্চের 6-7 তারিখের নির্বাচনে যুবলীগ যে ঘটনা ঘটাইছে, এই কারণে আজকের এই দশা। আপনার মতামতটা কি? না, যুবলীগ ঘটিয়েছে এ তথ্য তো সঠিক নয়। এটা কিন্তু পেপার পত্রিকায়ও আসছে। না, সেটা লিখতে পারে যুবলীগ ঘটিয়েছে এ ধরনের কোনো তথ্য তো সঠিক নয়। এটা পত্রিকা লিখতে পারে। পত্রিকাতে তো বিভিন্ন পত্র পত্রিকা বিগত 17 বছরে মাননীয় নেত্রীকে নিয়েও তো বিষোদ্গার করেছে না? ওখানে যুবলীগ ব্যক্তিগতভাবে কেউ নির্বাচন করেছে, তার ব্যক্তিগত সম্পর্ক যদি কারোর সাথে থাকে, তারা সেখানে যেতে পারে। এটা কেন যুবলীগের নাম আসবে? ধরেন যুবলীগের, না আমি বলি, আপনার যুবলীগের স্ত্রী যদি আইনজীবী হয়, সে নির্বাচন করলে এখানে কেন যুবলীগ চেয়ারম্যানের নাম আসবে? আমাকে প্রশ্ন উত্তর দেন। আর অনেকেই জানেন যারা রাজপথে রাজনীতি করেছেন, আমরা যাদের সাথে করেছি, এখানে আপনি জানেন রাজনৈতিক বিভিন্ন, পরেশ ভাইয়ের একটা ভিডিও আছে আমার কাছে, পরেশ ভাই, হ্যাঁ একটা ভিডিও আছে। এটার পরবর্তীতে উনি বলছিলেন যে যদি যুবলীগের কেউ যদি এখানে থেকে থাকে আমাদেরকে দেন, আমরা এটার অ্যাকশনে যাব। এটা ওয়েল এন্ড গুড, উনি ওনারটা করছে। আর ঘটনা হচ্ছে যে এখন ধরেন আপনারা ওনার ওয়াইফের পক্ষে গেলেন, কিছু হইছে, ওটা আমি অস্বীকার করি না, গেলেন ওনার ওয়াইফ, এটার জিনিস উনি বউ ছেড়ে দিতে হবে এমন তো কোনো বিধান নাই। কিন্তু বলা হচ্ছে স্পেসিফিক বলা হচ্ছে যে মানে এটা যুবলীগ, আপনারাই এই কাণ্ডটা ঘটাইছেন সুপ্রিম কোর্টে, ইলেকশনের এই কাণ্ডটা আপনারাই ঘটাইছেন, এইটা কেন বলা হয়? না, এটা ভুল ন্যারেটিভ। এটা ভুল ন্যারেটিভ। প্রত্যেকেরই নির্বাচন করার অধিকার রয়েছে। যেহেতু মাননীয় নেত্রী জাতীয় নির্বাচনের ক্ষেত্রে একটি বিষয় ছিল যে সকলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, তা তারই ধারাবাহিকতায় সুপ্রিম কোর্টেরও তারই ধারাবাহিকতা। এখন সুপ্রিম কোর্টের ভিতরে ভোর 6টায় কি হয়েছে সেটি যুবলীগ দায়ী হবে, এটি যারা বলছে নিঃসন্দেহে যুবলীগের জন্য তারা সুখকর বা ভালো কিছু বয়ে আনে বলে আমি মনে করি না। কারণ ভোর 6টাতে ওখানে তো যুবলীগ ছিল না, ছিল? আপনার কাছে কোনো তথ্য আছে? স্পেসিফিক আমি জিজ্ঞাসা করছি, যিনি প্রশ্নটি করেছেন
ভোর 6টা থেকে ছিল না, না, যুবলীগের প্রশ্ন- পদধারী, প্রশ্ন এখন যুবলীগের আমাকে- পদধারী কেউ ছিল কিনা, এগুলো হচ্ছে একটা ফালতু ন্যারেটিভ। যারা ফালতু ন্যারেটিভটা দাঁড় করান এরা সংগঠনের ভালো বই আনে বলে আমি মনে করি না। নাম লিখে দিচ্ছেন মহসিন রশিদ, এক দর্শক নামটা হ্যাঁ। লিখে দিচ্ছেন মহসিন রশিদ সাহেব। উনি আমাকে ব্লেম করতেছিলেন যে আপনাদের যুবলীগের কারণে আজকে পর্যন্ত এই দশা। উনি বলে যে আগে কখনো হয় নাই, সবসময় নির্বাচন সুষ্ঠু হয়েছে, সুপ্রিম কোর্ট তো হাই অথরিটি। না না, ওইটা হয়েছে কি, যুবলীগ চেয়ারম্যানের স্ত্রী নির্বাচন করবেন, সেখানে যে ঘটনাই ঘটুক তার নাম আসবে, এটা বিএনপি জামাতের কারসাজি। সেক্ষেত্রে দলের অভ্যন্তরীণও নানা ধরনের জটিলতা থাকে, এটি আপনি ভালো করে জানেন। যেটি বিএনপি জামাতের অস্ত্র যদি আমরা নিজেরাই তুলে নিই, সে দায়িত্ব আমাদের নিতে হবে। আবার ওইখানে একটা পরবর্তীতে একটা মামলা যেটা হয়েছিল ওই ঘটনা নিয়ে, হ্যাঁ সেইখানে তো কাজল 4 নাম্বার আসামি ছিল, আপনি 14 নাম্বার ছিলেন ওই মামলা। হ্যাঁ হ্যাঁ, আমাকে মামলা দেওয়া হয়েছে, তো আমি ও কারণেই বলছি। আমি তার 3 দিন আগে হার্ট অ্যাটাক, 3 দিন আগে লাং অপারেশন, তারপরে হার্ট অ্যাটাক। একটু পরে আমি একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি আইনজীবী? না আপনার কি ওই হাইকোর্টে চেম্বার আছে? না তো আপনি কি ওই দিন গেছিলেন? না। যদি না যান তাহলে আপনি 14 নম্বর আসামি কেন হইলেন? এবার আমি আপনাকে বলি, হাইকোর্টে যে কোনো নির্বাচনে, সুপ্রিম কোর্টের যে কোনো নির্বাচনের সময়, নির্বাচনের ওই আপনার আমার যে প্যানেল থাকে, এই প্যানেলের কার্যক্রমে আমরা সবসময় যাই কিনা? হ্যাঁ অবশ্যই, সারা জীবন গেছি কিনা? তা যাই, দেখতে হইলেও যাইতো। হ্যাঁ, এখন আমার বলেন, আমাকে 14 নম্বর মামলার আসামি কারা দিল? বিএনপি জামাত ছাড়া? বা যারা মামলাটা দিয়েছে তাদের মিনিমাম কোনো প্রমাণ দেখাতে পারবে যে আমি সুপ্রিম কোর্টের ওই মারামারির ভিতর ছিলাম? আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম। তার কয়দিন আগে 2 দিন আগে মেডিকেল থেকে আমি বের হয়েছি, আমার অপারেশন হয়েছিল। আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম যে সুপ্রিম কোর্টের ভেতর মারামারির ওখানে কেন রাত 11টার পর ওই এরিয়ার আশেপাশে কোথাও আমাকে দেখা গেছে কিনা বলতে পারবে কেউ? কোনো প্রমাণ আছে? না, তাহলে এই কথাগুলো আপনারা তো 3 মাস তো ক্ষমতা ছিল, এরপরও আওয়ামী লীগ এই মামলা হওয়ার পর হ্যাঁ। আপনারা কোথাও বলেন নাই? কোথায় বলবো এটা? কিন্তু আপনি কি জানেন আপনার কেন বলতে হবে? না না, আপনি কেন মিথ্যা কথার জবাব দিতে যাবেন? অপপ্রচারের জবাব আপনি কেন দিতে? অপপ্রচার তো যেটি সত্য দিবালোকের মতো, সেটির জবাব কেন? আর মিথ্যা অপপ্রচারকারীদের জবাব সবসময় দিতে হয় না। এবং সবচেয়ে দুঃখজনক কি জানেন, আমার কাছে কি দুঃখটা লাগে, যে আপনি আসলে একটা বেকুব লোক আমার কাছে মনে হয়। কি জন্য বলেন তো? এই মামলার যতগুলো আসামি আছে এরা সব এখন চেয়ারের মালিক। এই যে আমাদের যে চেয়ার আছে না, এইরকম চেয়ারের মালিক এই মুহূর্তে। তা আপনি একমাত্র বেকুব ব্যক্তি সম্ভবত, আপনি যদি একটা কালা কোটের 2 বছরের ইয়েটা নিয়ে রাখতেন, তাহলে আজকে হয়তো আপনারও একটা পদ পদবি দিয়ে দেওয়া যাইতো হাইকোর্টে, সুপ্রিম কোর্টে। আপনার না না, সেটা আমি নিতেই পারতাম, বাট আমার তো আরো অনেক কাজ থাকে, অনেক কাজ তো করি সংগঠনের জন্য। কথাটা বুঝতে পারছেন? না। ওই মামলার সমস্ত হ্যাঁ। আসামিগুলোই কিন্তু এখন কেউ হাইকোর্টের বড় বড় লয়ার হয়ে গেছে এরা সব। আর আপনার কাজল তো সম্ভবত এখন কি জানি, কাজল সাহেব জানি এখন কি, না, আমি চিনি না। অ্যাটর্নি জেনারেল হয়ে গেছে এই মামলার আসামিদের মধ্যে। তো একমাত্র আপনি বেকুব লোক, দেখা গেছে ভাই মামলাটা খাইলেন, কামের কাম কিছুই হলো না, বরঞ্চ বদনামটা আরো জোরে নিলেন। না না, বদনামের কিছু নাই। আমাকে বাংলাদেশের মানুষ চিনে, সারা দেশে ছাত্রলীগ যুবলীগ সবাই চিনে। সেক্ষেত্রে আপনি কি মনে করলেন আর আরেকজন আছে কেউ কিছু মনে করলে, এটা আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি নৈতিকভাবে নেত্রীর প্রশ্নে শতভাগ সৎ সবসময় ছিলাম, সবসময়ই সৎ। আপনি কি মনে করলেন, এটা আমার কিচ্ছু যায় আসে না। না না না, আমার কথাটা আমার কথা বুঝতে পেরেছেন? কারণ যেটি দিবালোকের মতো সত্য, মেডিকেলের ডকুমেন্ট পর্যন্ত আছে, মাননীয় নেত্রীর কাছে ভিডিও ফুটেজ পর্যন্ত পাঠিয়েছি, মাননীয় নেত্রী সেটি জানেন। সেক্ষেত্রে কে কি আমার নেত্রী কাছে আমি সৎ থাকলে কে মনে করলো কি সেটি জবাব দিতে হবে, এটা আমি মনে করি না। দাদা, আপনি যে বললেন যে আপনি সৎ, আপনার সৎ না অসৎ সেটা হচ্ছে যে যাচাই করবে আপনার হৃদয়, আপনার বিবেক। অবভিয়াসলি। ধরেন আমি এই পর্যন্ত অনেকের ইন্টারভিউ তো করি, আমি নতুন হিসেবে অনেকের ইন্টারভিউ করি। আজকে এখানে আপনার 2-4টা আছে যেগুলো জিজ্ঞেস করতে বলছে, একটা জিজ্ঞেসই করলাম আমি। বাকি আমার এখানে 785টা ইন টোটাল কমেন্টস আছে।
কোথাও কিন্তু আপনারা গাইল দেয় নাই এখন। সবচেয়ে সৌভাগ্যের বিষয় আপনাকে কেউ গালি দেয় নাই। কেন গালি দিবে বলুন তো? সেটাই বলছি যে আমার এখানে ছেলেপেলেরা গালি দেয় কেন জানেন? ওরা মজা পায় যে আমি গালি দিলে ওটা দেখাই দিয়া, সোজা দেখাই। আচ্ছা, আচ্ছা। আমার কি যাবে আসবে, আমি দেখাই। কিন্তু আপনার এখানে গালি দেয় না, আমি খুঁজতেছি কিন্তু কন্টিনিউ, আপনি খেয়াল করতেছেন কিনা জানি না, আমি খুঁজতেছি যে একটা কিছু বলুক, আমি এরপর যে অ্যাকশনটা নেই আবার, কিন্তু কেউ দেয় নাই। এটা ঠিক আপনি সৎ ছিলেন। আমি ওই যে কথাটা, যেটা মহসিন রশিদের ওই কথাটার কারণে, যে ওনাদের মতন লোক যখন বলে যে আমাদের কারণে যুবলীগ, উনি সরাসরি আমাকে বলছিলেন যে ভাই এটা আপনি কোনো যুবলীগ নেতাদের জিজ্ঞেস করেন, এই জন্য পাইলাম আপনারা যদি জিগাই যে কাহিনী